সো ইস্টবেঙ্গলের ব্যাক টু ব্যাক লস এবং যে আশাটা ছিল যে খুব তাড়াতাড়ি ইস্টবেঙ্গল টপ সিক্সে থাকতে পারবে, সেখানে কোথাও একটা বড় আঘাত কিন্তু আপাতত ইস্টবেঙ্গলের ক্ষেত্রে এলো, এটা বলে দেওয়া চলে। এবং আগামীকাল কিন্তু সরস্বতী পুজো এবং তার সাথে সন্ধ্যেবেলায় মোহনবাগানের সাথে গোয়ার ম্যাচ। মোহনবাগান অ্যাওয়ে ম্যাচ খেলবে গোয়ার বিরুদ্ধে এবং বাইরে আপাতত সরস্বতী পুজোর মাইক ফাইক সব সেট হয়ে গেছে, কান ঝালাপালা হয়ে যাচ্ছে, বাট তার মধ্যেও ভিডিও থাকা জরুরি। যদি একটু আধটু আওয়াজ আসে কনসিডার করে নিই, আমি যতটা সম্ভব আমার নিজের ভয়েসকে ওপরে নিয়ে গিয়ে আমি বলার চেষ্টা করছি। কানের অবস্থা খারাপ, গলার অবস্থা ঠিক আছে। দেখো, দুটো ম্যাচ নিয়ে কথা বলবো, প্রিভিউ রিভিউ একসাথে আসছে। কালকে সকালে কোনো ভিডিও থাকছে না, সরি ফর দ্যাট। সরস্বতী পুজো এনজয় করো, আমিও এনজয় করব। শুরু করা যাক ভিডিওটা, যেখানে প্রথমেই কথা বলবো আজকে যে ম্যাচটা সদ্য 7:30 থেকে ছিল, যেখানে ইস্টবেঙ্গল 1-0 গোলে ঘরের মাঠে মুম্বাই সিটি এফসির কাছে হেরে গেল। যেটা অ্যাওয়ে ম্যাচে গিয়ে ইস্টবেঙ্গল গোললেস ড্র রাখতে সক্ষম হয়েছিল প্রবল প্রতিপক্ষ মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে। সেখানে ঘরের মাঠে 1-0 গোলে হার এবং ব্যাক টু ব্যাক লস। কোথাও ইস্টবেঙ্গলের যে একটা প্রাইমারি মনে হয়েছিল যে চলো টপ সিক্সে যাওয়াটা শুধু সময়ের অপেক্ষা, যেভাবে বাকি টিমগুলোর সাথে ম্যাচের ডিফারেন্স রয়েছে, সেখানে ইস্টবেঙ্গলের এই যে সুপার কাপের একটা পজিটিভ ব্যাপার, সেটা যদি প্লেয়াররা মাঠে রিফ্লেক্ট করতে পারে, হ্যাঁ এটা তো ঠিক কথা যে বেশ কিছু প্লেয়ারের আনঅ্যাভেলেবিলিটি ছিল, কিন্তু তার বাইরেও যে খেলাটা বাকি প্লেয়াররা তুলে ধরেছে আজকের ম্যাচে, দ্যাট ওয়াজ কমপ্লিটলি ওটসড। ইস্টবেঙ্গল এই সিজনে বোধহয় যতগুলো ম্যাচ খেললো তার মধ্যে সবচেয়ে বাজে পারফরমেন্স, সবচেয়ে বাজে ট্যাকটিক্স, সবচেয়ে বাজে গেম প্লে আমরা আজকের ম্যাচে দেখেছি। প্লেয়াররা ম্যাক্সিমাম সময়ে নিজেদের যে পজিশন নেওয়া সেখান থেকে দূরে থেকেছে, যেই জায়গা থেকে গোল হয়ে যায় সেই জায়গা থেকে শট ভুলভাল হয়েছে, যেখানে ফেলিসিও ব্রাউন সুবর্ণ সুযোগ পেয়েছিল টিমকে লিড দেওয়ার ক্ষেত্রে, এবং যখন মহেশকে বলটা পাস করা দরকার ছিল পাস তো করলো না, নিজে অনেকটা সময় ওয়েস্ট করলো, তারপরে যা হওয়ার তাই হয়েছে, শটটা ব্লক হয়ে যায়। তো কোথাও ইস্টবেঙ্গল নিজের দোষে আমি বলবো যে আজকের ম্যাচে কিন্তু পয়েন্ট লস করেছে বা ম্যাচটা হেরেছে। এবং এই যে পরপর হারা, এরপরে আরও টাফ ম্যাচ কিন্তু সামনে আসবে। বাকি টিমগুলো যখন রিদিমে ফিরছে তখন ইস্টবেঙ্গলের থেকে যে এক্সপেকটেশন ছিল সেখান থেকে ইস্টবেঙ্গল কিন্তু ফেল করেছে। দেখো, ডিফেন্স লাইন নিয়ে আলাদা করে কিছু বলার নেই। আমি জানি না যে আজকের ম্যাচটা কেন শুরু থেকে এতটা ডিফেন্সিভ স্ট্র্যাটেজি নিয়ে কার্লোস কোয়াদ্রাস স্টার্ট করেছিলেন। যে যার নিজের একটা চয়েস থাকতে পারে, বাট কোথাও যখন আমার কাছে 3 পয়েন্টটা সবচেয়ে বেশি ম্যাটার করবে, আমি সেই ম্যাচে কখনো ডিফেন্সিভ স্ট্র্যাটেজি নেব না। এখানে কোথাও ইস্টবেঙ্গল শুরুতেই ম্যাচটা কিন্তু মুম্বাইকে গিফট করে দেয় এবং শুরুর দিকে যখন স্ট্যাটসগুলো সামনে আসছিল, মনে করে দেখো ফার্স্ট 15-20 মিনিটসে ইস্টবেঙ্গলের বল পজিশন ছিল 20%-এর মতো, মুম্বাই সিটি এফসির 80%-এর মতো। ফার্স্ট হাফ যখন শেষ হলো 71-29 ছিল। 70-30 বল পজিশন যখন তুমি অপোনেন্টকে গিফট করছো আই ম্যাচ খেলতে আসে একটা টিমকে, তারা সেকেন্ড হাফে শুধু 1 গোলের লিড নিয়ে নামবে না, তারা যে স্ট্যাটিস্টিক্যাল নিউমেরিক্যাল ব্যাপারটা রয়েছে প্লাস পয়েন্ট, সেটাকে নিয়ে মাঠে নামবে। এবং সেই কাজটা তারা সেকেন্ড হাফে করেছে, এত পরিমাণে অ্যাটাক করেছে, এত পরিমাণে তারা ওপেন প্লে থেকে ক্রিয়েট করেছে চান্স, যে ব্যাড লাক তারা হয়তো কনভার্ট করতে পারেনি, বা কিছু কিছু ক্ষেত্রে ডিফেন্ডিং খুব ভালো হয়েছে, কিছু ক্লিয়ারেন্স ভালো হয়েছে, প্রভু সুকান কিছু ভালো সেভ করেছে, বাট ম্যাক্সিমাম সময় যে ডিফেন্সের ওপর প্রেশারটা, সেই প্রেশারটা ইস্টবেঙ্গলকে সহ্য করে যেতে হয়েছে। উল্টো দিকে যদি পাল্টা বলি যে মুম্বাইয়ের যে ডিফেন্সের ওপর প্রেশার দেওয়া, সেটা শেষের দিকে কিছু মিনিটস ছাড়া বা মাঝে মাঝে কিছু ইতিউতি ব্যাপার ছাড়া সেইভাবে ইস্টবেঙ্গল কিন্তু অ্যাটাক তুলতে পারেনি। পুরো ম্যাচটা মাঝ মাঠে কোথাও মুম্বাই সিটি এফসি উইন করার চেষ্টা করেছে, মাঝ মাঠ থেকে ম্যাক্সিমাম বল উইং দিয়ে ছড়ানো, মাঝখান দিয়ে যাওয়া। ইকার আজকে পুরোপুরি ফলস নাইনে খেললো, একদম একবারের জন্যও কিন্তু সেন্টার ফরওয়ার্ড বা বক্স স্ট্রাইকার হিসাবে ওপরের দিকে ছিল না, ফলস নাইন হিসেবে বারবার নিচের দিকে এসেছে এবং উইং দিয়ে বারবার স্পেস ক্রিয়েট করে দিয়েছে জয়েশ রানে, ছাংতে বা বিক্রম প্রতাপদের জন্য। তো কোথাও এই ম্যাচ থেকে নেগেটিভ পজিটিভ সব কিছু নিয়েই কিন্তু ইস্টবেঙ্গলকে ম্যাচটা শেষ করতে হয়েছে। এবং আমি জানি না যে এরপরে যে ম্যাচটা রয়েছে হায়দ্রাবাদ এফসি, হয়তো কিছুটা ইজি হবে কারণ হায়দ্রাবাদের যা সিচুয়েশন, কিন্তু তারপর থেকে আরও বাকি কঠিন টিমগুলো রয়েছে যারা আপাতত 6 নম্বর পজিশনটাকে টার্গেট করে রেখেছে। এবং এই যে আজকে 3 পয়েন্টটা, এটাই মুম্বাইকে কিন্তু একটা বড় মাইলেজ দিল, এটা বলা চলে। তো আজকের এই ম্যাচটা থেকে সিরিয়াসলি ইস্টবেঙ্গলের পজিটিভ কিছু উঠে এসেছে বলে আমি অন্তত ম্যাচের মধ্যে দেখিনি। তোমরা যদি কিছু দেখে থাকো তাহলে অবশ্যই বলো। মহেশের পারফরমেন্স, সৌভিকের পারফরমেন্স এবং ফার্স্ট হাফে এডউইন সিডনি ভান্সপালের পারফরমেন্স ছাড়া সেইভাবে বলার মতো পারফরমেন্স কিন্তু বাকি প্লেয়াররা তুলে ধরতে পারেনি। কিছু সিলি মিস্টেক, কিছু ডিসিশন লেস চিন্তাভাবনা কোথাও ম্যাচটাতে কিন্তু ইস্টবেঙ্গলকে আজকে ডুবিয়েছি, মানে আমি এত কঠিন কথা বলতে বাধ্য হলাম। এরপর যেটা নিয়ে বলবো সেটা অবশ্যই মোহনবাগানের ম্যাচটা, কালকে গোয়ার বিরুদ্ধে ওয়ান অফ দ্য টাফেস্ট একটা ম্যাচ কিন্তু মোহনবাগান খেলতে নামছে। এবং এই ম্যাচটা ফার্স্ট লেগে মোহনবাগান ঘরের মাঠে গোয়ার কাছে হেরেছিল। তো অ্যাওয়ে ম্যাচ যে কোথাও সব দিক থেকে একটা টাফ হবে, আপাতত দুটো টিমেরই যা
ফর্ম রয়েছে, পারফরমেন্স রয়েছে, গোয়া 12 ম্যাচ আনবিটিন, তো সেই টিমকে হারানোর একটা মেন্টালিটি নিয়ে তাদের মাঠে নামা ভীষণভাবে কিন্তু টাফ একটা চ্যালেঞ্জ। কিন্তু যে কটা পজিটিভ ব্যাপার রয়েছে মোহনবাগানের জন্য আপাতত খাতায় কলমে, সেটা কোথাও মোহনবাগান টিমটাকে এগিয়ে রাখতে পারে। যার মধ্যে যে সমস্ত প্লেয়াররা চোট আঘাতের জন্য বাইরে ছিল, প্রায় অনেকেই সুস্থ হয়ে ফিরেছে, যার মধ্যে আনোয়ার আলী কিন্তু প্র্যাকটিস শুরু করেছে। কিন্তু আবারও বলছি যে আনোয়ার আলীকে নামানো হবে কি না, দ্যাট উইল বি আ বিগ ডিসিশন। কারণ এর আগে ডার্বিতে আনোয়ারকে যেভাবে নামানো হয়েছিল, যেভাবে চোট পেয়েছিল, তারপরে কিন্তু সমালোচনার ঝড় বয়েছিল অল ওভার ইন্ডিয়ান ফুটবলে। অনেক মোহনবাগান সমর্থকও এটা মেনে নিতে পারেনি, কারণ তারপরের ব্লোটা মোহনবাগানকে ভোগ করতে হতে পারে, এবং একটা সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছিল। তো আনোয়ার ফিট তো রয়েছে, প্র্যাকটিস তো করছে, বাট কালকে খেলবে কিনা দ্যাট ইজ এ বিগ ডাউট। এবং যদি বলি যে যারা কার্ড সমস্যাতে ছিল, যেখানে সাদিকু ফিরেছে, দীপক টাংরি ফিরেছে, এবং ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্লেয়ার যাকে এতদিন ধরে মোহনবাগান সমর্থকরা ব্যাডলি মিস করেছে, হি ইজ লিস্টন কোলাসো। ঘরের মাঠে কালকে কিন্তু আবারও সাসপেনশন কাটিয়ে, মানে ওর ওটা যেহেতু গোয়ার ছিল, আমি সেই হিসেবে বললাম যে ওর ঘরের মাঠ, সেখানে কিন্তু লিস্টন কোলাসো ফিরতে যাচ্ছে। তো বেশ কিছু পজিটিভ দিক রয়েছে, বেশ কিছু প্লাস পয়েন্ট রয়েছে, যেটা মোহনবাগানকে কালকের ম্যাচে একটা মোরাল বুস্ট দিতে পারে। এবং প্রথমবারের মতো এই সিজনে গোয়াকে হারানোর মতো একটা চ্যালেঞ্জ কালকের ম্যাচে মোহনবাগান ছুঁড়ে দিতে পারে। সেই ক্ষেত্রে প্রত্যেকটা পজিশনে, ডিফেন্স বলো, মাঝমাঠ বলো বা ফরওয়ার্ড বলো, সেখানে কিন্তু ব্যালেন্স রয়েছে। আশিস রায় হয়তো এখনও অবধি ম্যাচ ফিট না, বাট স্টিল ওর জায়গাতে এখানে যদি কেউ রাজ বাস্ফোরের কথা ভাবে, এখানে যদি কেউ দীপেন্দুর কথা ভাবে, যদি আমানদীপ লাস্ট ম্যাচটা চোট পেয়েছে, জানি না এই ম্যাচে কী সিচুয়েশনে থাকবে, রিস্ক নেবেন কিনা, এখনও অবধি খবর যে আমানদীপকে নিয়ে কোনো রিস্ক নেওয়া হবে না। বাট তার বাইরেও যে ইয়াং ডিফেন্ডাররা রয়েছে, বা অভিষেক সূর্যবংশীর মতো প্লেয়ার রয়েছে, গ্লেন মার্টিনসও সেন্টার ব্যাকে খেলে মোটামুটি ভালো খেলেছে, তো অপশনস কিন্তু হাবাসের হাতে রয়েছে। এবং লিস্টন কোলাসও ফিরে আসাটা ভীষণভাবে একটা মোরাল বুস্ট মোহনবাগানকে দেবে। যদি বলি যে কালকে আমার পছন্দের বেস্ট 11 কী হতে পারে, বিশেষ করে এখানে যেহেতু 5 জন ফরেনারকে মোহনবাগান কোচ তিনি হাতে পাচ্ছেন, ব্রেন্ডন হামিলকে পাওয়া যাচ্ছে না, গোলে ভিজাল কাইত, এবং সম্ভবত কালকে তিনি আবারও 3 ব্যাক সিস্টেমে ম্যাচটাকে অ্যাপ্রোচ করতে পারেন, কারণ তার হাতে 2 ব্যাক সিস্টেমে দুটো সাইড ব্যাক খেলার মতো প্লেয়ার এই মুহূর্তে নেই। যদি আমানদীপ ফিট থাকতো তাহলে কোথাও একটা চান্স তিনি নিতেন। 3 ব্যাক সিস্টেমে আমার মনে হয় যে হেক্টর ইউজতে, শুভাশিস বোসের সাথে গ্লেন মার্টিন্সকে আমরা পার্টনারশিপে যেতে দেখতে পারি। অনেকে দীপেন্দুর কথা বলবে, বাট দেখো উল্টো দিকের টিমটাও কিন্তু গোয়া, সেখানে এমন কিছু প্লেয়ার রয়েছে তারা হয়তো বোরহাকে পাবে না, বাট বাকি যা রয়েছে সবাই কিন্তু ভাই টপ নচ কোয়ালিটি প্লেয়ার রয়েছে। সেখানে বাঘের মুখে একটা বাচ্চা ছেলেকে নামিয়ে দেওয়ার রিস্কটা কতটা হাবাস নেবেন সেটা হাবাসের ব্যাপার, বাট কোথাও আমার মনে হয় যে এই ম্যাচটা এক্সপিরিয়েন্স দিয়ে বিট করতে চাইলে গ্লেন মার্টিন্সকে ভীষণভাবে দরকার রয়েছে। দুটো সাইড ব্যাকে মনভীর অ্যান্ড লিস্টন, আমি ডেসপারেটলি এই জুড়িটাকে আবারও দেখতে চাই, কারণ এই জুড়িটা মনে করে দেখো হাবাসের টাইমটাতে ভীষণভাবে কিন্তু শুরুর দিকে ক্লিক করেছিল। 2021-22 শুরুর দিকে যে কটা ম্যাচ ছিল, কিছু ম্যাচে হয়তো পারফরমেন্স খারাপ হয়েছিল, বাট মনভীর অ্যান্ড লিস্টনকে যেভাবে তিনি ইউজ করাটা দেখিয়ে দিয়েছিলেন, সেটা পরে কিন্তু ফেরান্দো চালু করেছিলেন আবারও। এবং দুটো উইং ব্যাকে দুজনের ডিফেন্ডিং কোয়ালিটি ভালো, দুজনের অ্যাটাক তো ভাই অনবদ্য রয়েছে। আমি এই দুজনকে সিরিয়াসলি ফার্স্ট 11-এ দেখতে চাইছি। নেক্সট সেন্ট্রাল মিডফিল্ড পজিশনে যেভাবে অভিষেক লাস্ট ম্যাচটা খেলেছে, এই ম্যাচেও তার জায়গা কিন্তু নির্ধারিত রয়েছে, তার সাথে অনিরুদ্ধ থাপা। এই দুজনের উপর কিন্তু সেন্ট্রাল মিডফিল্ডে প্রচুর লোড থাকবে। অ্যাটাকিং মিডফিল্ডে নিশ্চিতভাবে সাহাল আব্দুল সামাদ, এবং দুজন ফরওয়ার্ডে দিমিত্রি পেত্রাতসের সাথে আরমান্দো সাদিকু। এবং পেত্রাতস যদি একটু নিচের দিকে খেলে, কখনো কখনো যদি একটু উইংয়ে যায়, সাহাল যদি একটা উইংয়ে যায়, তাহলে কোথাও টার্গেট ম্যান, যে প্রপার বক্স স্ট্রাইকার নাম্বার 9, সেটা কিন্তু সাদিকু হতে পারে। এবং আগের ম্যাচে যা সব চান্স মোহনবাগান ক্রিয়েট করেছিল, 30টা শটস নিয়েছিল, বাট গোল করতে কোথাও ফাইনালি ব্যর্থ হয়েছিল বলবো। দুটোর বেশি গোল কিন্তু করা দরকার ছিল, 6-7টা গোল, ইজি গোল মিস হয়েছে। সেই মিসটা যদি না হয়, সেটা যদি সাদিকুর মতো প্লেয়ার কাজে লাগাতে পারে, যে একটা হাফ চান্সকেও ফুল চান্সে ক্রিয়েট করে দেওয়া, তাহলে কিন্তু মোহনবাগান এই ম্যাচটাতে ফেভারিট হিসেবে নামবে এবং ফেভারিট হিসেবে মাঠ ছাড়বে। তো অবশ্যই দেখা যাক, ম্যাচটা কিন্তু সিরিয়াসলি মানে জাস্ট হাই লেভেলের একটা ম্যাচ হবে। কারণ উল্টো দিকে যখন টিমটা গোয়া, কোচটা ম্যানুয়েল মার্কোস রোকা, প্লেয়াররা ফর্মে রয়েছে, 12 ম্যাচ আনবিটিন রয়েছে, তাদের ঘরের মাঠে খেলা রয়েছে, এর আগের মিটে মোহনবাগানকে হারিয়েছে, এত কিছু পজিটিভ দিক গোয়ার ক্ষেত্রে রয়েছে। এবং উল্টো দিকে মোহনবাগান, তারা আপাতত আস্তে 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 সেই যে ফর্মটা, সেই যে একটা কোথাও চার্জ আবারও ফিরে পাওয়া, অপোনেন্টকে কোথাও বিট করে জাস্ট ওপরের দিকে আরও এগিয়ে যাওয়া। তো এখানে দুটো টিম দুভাবে কিন্তু ম্যাচটাকে অ্যাপ্রোচ করবে, এবং এই ধরনের ম্যাচ সিরিয়াসলি দেখার জন্য বেস্ট ম্যাচ হবে। তো দেখা যাক, দিনের বেলায় সরস্বতী পুজো এনজয় করো, সন্ধ্যেবেলায় ম্যাচ এনজয় করো, এবং রাত্রে অবশ্যই
ভিডিও আসবে সেটা এনজয় করো। এই ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক করো, শেয়ার করে যা যা ওপিনিয়ন্স রয়েছে কমেন্ট করে জানাতে থাকো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো। অ্যান্ড অবভিয়াসলি থ্যাংক ইউ ভেরি মাচ ফর 38K সাপোর্ট। আমি কালকে বলতে ভুলে গেছিলাম, বাট থ্যাংকস ফর দিস সাপোর্ট। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।